সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর, আগুন উড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের বাড়ি। স্বৈরাচারের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। খুলনা বরিশালের শেখ হাসিনার স্বজনদের বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। অপ্রত্যাশিত প্রাণেরও অধিকার আছে পৃথিবীর আলো বাতাসে, দেখভালের দায়িত্ব নিচ্ছে মাতোয়াতুল শিশু হাসপাতাল। এবং রোজার আগে খাতুনগঞ্জে অপ্রত্যাশিতভাবে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। শুল্ক কমানো সহ সরকারের নানা পদক্ষেপের প্রভাব বাজারে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ভবনটি। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন সানি মৃধা। সানি, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শেষ হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। মুক্তি, যেমনটা আমরা দেখছিলাম সকাল থেকে, কিন্তু গতকাল রাত থেকে যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। অর্থাৎ এখন প্রায় শেষের পথে যেই বাড়িটির ধানমন্ডির ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি পরবর্তীতে যেটি জাদুঘরে পরিণত হয়েছিল সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদি আপনাকে আমি এখন দেখাতে চাই যে বাড়িটির প্রায় ভাঙা হয়ে গেছে, এক অংশ কেবল দাঁড়িয়ে আছে, তবে সেটিও কিন্তু ভাঙার জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে ভাঙার জন্য। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই রাত থেকেও এখানে বিক্ষুব্ধ জনতা, উৎসুক জনতা, বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু এই যে ধানমন্ডির ৩২ নম্বরে যে শেখ মুজিবুরের বাড়িটি ভাঙাটা দেখছেন, এর পাশে কিন্তু অনেকে আবার স্লোগান দিচ্ছেন। আমরা এটাও কিন্তু এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন স্বৈরাচারী স্লোগান তারা দিচ্ছেন। এবং একই সাথে যদি আপনি বলে রাখি যে আমরা গতকাল রাত থেকে যেটা দেখে আসছি যে এই বাড়ি ভাঙার পাশাপাশি কিন্তু অনেকেও আবার অনেক রং দিয়ে কিন্তু এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদ এই ধরনের অনেক লেখাও কিন্তু এই দেয়ালের চারপাশে তারা লিখে রেখেছে। যদি একটু বলি যে তাদের আসলে মূলত এই গত জুলাই আগস্টে যে ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, বিগত 15 বছরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের যে একটা স্বৈরাচারী একটা শাসন আমল ছিল, সেই ক্ষোভের জায়গা থেকেই এমনটি তারা করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যখন এই জায়গায় বাড়ি ভাঙা হচ্ছিল, এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছিল। ধানমন্ডি ৩২-এর ঢোকার পাশেই তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন সাউন্ডবক্স দিয়ে কিন্তু তারা এটাকে উদযাপন করেছে আমরা দেখতে পেরেছি। একই সাথে যদি ধানমন্ডির ৫ নম্বরে শেখ হাসিনার স্বামী অজিত মিয়া যার বাড়িটি ছিলেন, সেখানেও কিন্তু যে বিক্ষুব্ধ জনতার একটি দল যে এই বাড়িটি পুড়িয়ে দেয়, বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। অর্থাৎ সেখানেও এক প্রকার বিক্ষুব্ধ জনতারা এখানে পৌঁছে কিন্তু তারা সেই জায়গায় ভাঙচুর করে। মূলত আমরা যেটা বলি যে গতকাল রাতেই কিন্তু যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজে তার একটি বক্তব্য, শেখ হাসিনার একটি বক্তব্য দেওয়ার কথাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল সকাল থেকে আমরা বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ছাত্র সংগঠনের নেতাদের আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। সেই ধারাবাহিকতা থেকে কিন্তু সন্ধ্যার পর গতকাল রাত 8টা থেকে কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু সাধারণ জনতারা এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে সেই শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেখানে হামলা চালায়, ভাঙচুর চালায়, এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। রাত ঠিক 11টার দিকে বুলডোজার আসে, কিছুক্ষণ পরে 11:30 থেকে 12টার দিকে কিন্তু আরেকটি ট্রেন এসে কিন্তু সেই দুইটি বুলডোজারের ট্রেন মিলে কিন্তু সেই যে উচ্ছেদ করতে থাকে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পরবর্তীতে কিন্তু শেষ দিকে কিন্তু আরেকটি ট্রেন এসে এখনও কিন্তু সেই যে বাড়িটি উচ্ছেদ করার যে অভিযান সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা যতটুকু আমরা এখানে
এখানে বিক্ষুব্ধ জনতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছে জুলাই যেভাবে আওয়ামী সরকারের অধীনে হত্যা করা হয়েছে, যেভাবে যারা বিক্ষুব্ধ যারা তখনকার প্রতিবাদ করেছে, যারা এই যে বিক্ষুব্ধ জনতা যারা ছিল, তারা বলেছেন যে সেই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই ক্ষোভ থেকে কিন্তু তারা এই ধরনের কার্যক্রমগুলো করছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলেছে যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে যেখানে আওয়ামী লীগের দোসররা অবস্থান করতো বা আওয়ামী লীগের চিহ্ন ছিল, সেসব জায়গা থেকেও কিন্তু আওয়ামী লীগের সব কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কথাও কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতারা আমাদের কাছে বলেছে। অর্থাৎ আমরা এখন যে পর্যায়ে আছি সেটা যদি আপনাকে বলি যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি এখন কিন্তু প্রায় ভাঙার শেষ পর্যায়ে চলেছে। এখনও কিন্তু সেই রাত থেকেই যেসব বিক্ষুব্ধ জনতারা এখানে ছিল, তারা কিন্তু অনেকেই আরও বাসায় ফিরিনি, অর্থাৎ তারাও কিন্তু এখনও অনেকেই রয়েছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে যতক্ষণ পর্যন্ত এই বাড়ি পুরোপুরি ভেঙে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবে, এরপরেই কিন্তু তারা এখান থেকে যাবে। তো ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সবশেষ খবর এই ছিল আমার কাছে। সহকর্মী সাইম মৃথা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। 6 মাস পর আবারও ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। বিপ্লবী স্লোগানে জনসমুদ্রে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙা হয় বুলডোজার দিয়ে। একই সময় শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধরা। আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও থামানো যায়নি জনতার ঢল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের প্রতিবাদে ছাত্র জনতার এমন ঢল নামে ধানমন্ডি 32-এ। এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন বিদেশে থেকে ফ্যাসিবাদীরা নতুন চক্রান্ত করছে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। 5 আগস্টের 6 মাস পর রাজধানীর বুকে আবারও দেখা গেল ছাত্র জনতার বিক্ষোভ। জনসমুদ্রে পরিণত হয় ধানমন্ডি 32। সবার কণ্ঠে আবারও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবী স্লোগান। এরপর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজারটা ভেঙে গুঁড়া করে দিচ্ছে। আর এটা আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। 32 নম্বর ভাঙা মানে আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার একাংশ তখন ধানমন্ডির 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। হত্যাকাণ্ড চালাইছে সেই ধরনের কোনো কিছু করতে চায় তাদেরকে এই বাড়ির মতোই ভেঙে চুরে গুঁড়া করে দেওয়া হবে। জয় আবার বলে বাংলাদেশের নির্বাচনের কথা বলে, তোরা নির্বাচনের কথা বলস কেন? তোদের যে কিছু বলে দলই তো নিষিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা পেলে তো জনতা ছিঁড়ে ফেলতো। বাধা দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু ছাত্র জনতার এই জনস্রোত যেন বাধা মানবার নয়। এ সময় বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। শেখ হাসিনার শাস্তির দাবিও জানান কেউ। খুনি হাসিনাকে ফাঁসি দাও, তার লগে ছাত্রলীগ যুবলীগকে ফাঁসি দাও। কোনো নেতা কর্মীর সামান্যতম অনুশোচনা নাই। আমার কাছে মনে হয় এইটা ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদ হওয়ার গোডাউনটা বন্ধ করে দেওয়া হলো। এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, তারুণ্যের ঐক্যের আরেকটি রাত দেখল বাংলাদেশ। এই পুরো জায়গাটি একটা সময় ছিল জাদুঘর, স্মৃতির মিনার, কিন্তু এখন সেটি যেন একদম বিপরীত, যার মূল কারণই স্বৈরাচারী মনোভাব। আর যারা ছাত্র জনতা এখানে এসেছেন তারা বলছেন আগামীতে কেউ যেন কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তারই নিদর্শন হয়ে থাকুক এই পুরো জায়গাটি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।
পলাতক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দেন আন্দোলনকারীরা। পাশাপাশি গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে দেখবেন বিস্তারিত। পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রথমবারের মতো ভাষণের ঘোষণার পর থেকে উত্তাল সারা দেশ। এরপরই ফ্যাসিবাদী চিহ্ন মুছে দেওয়ার ঘোষণা দিয়ে সরব হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে আবারও যেন জাগ্রত হয় জুলাই আগস্ট আন্দোলনের চেতনা। খুলনার শেরবাংলা রোডে শেখ হাসিনার চাচাতো ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাড়িটি অনিয়ম ও দুর্নীতির কেন্দ্র ছিল। ঘটনাস্থলে ছিল বিপুল ছাত্র জনতা। বরিশালের কালীবাড়ি রোডে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। একইভাবে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনেও ভাঙচুর চালানো হয়। আন্দোলনকারীরা বলেন, ফ্যাসিবাদের কোনো স্থাপনা রাখা হবে না। ফ্যাসিবাদের আইকন মুছে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব হল, শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ও ভিত্তিফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া মুজিববাদ মুছে দাও স্লোগান দিয়ে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়া একই সময়ে খুলনা মেডিকেল কলেজে শেখ মুজিবুরের মুরাল ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছাত্র জনতা আসলে ঘুমিয়ে যায়নি, ছাত্র জনতা জাগ্রত আছে। শেখ হাসিনা যতবার কথা বলার চেষ্টা করবে, ছাত্র জনতা, দেশের সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে নস্যাৎ করতে যে পরিকল্পনা প্রকাশ করেছে, আমরা তরুণরা এটাকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। সে এখানে পালিয়ে গেছে, কিন্তু তার যারা এখানে আছে তাদেরকে সে লেলিয়ে দিচ্ছে আবার ছাত্র জনতার বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ওদের নিরাপদে আমরা হলের ভিতরে প্রবেশ করাতে না সক্ষম হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি। বুধবার রাত 8:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষুব্ধ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সিলেট সিটি কর্পোরেশনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় সব গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী ফ্যাসিস্টের যে নতুন পায়তারা, সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ও নামফলক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রাত 10টার দিকে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সুরাইয়া আক্তার, এখন। অপ্রত্যাশিত প্রাণ, কারো নিবিড় ভালোবাসার বলি হয়ে সেই প্রাণের কখনো ঠাঁই হয় ডাস্টবিন অথবা ময়লার ভাগাড়ে। যুদ্ধ জয়ের অতি মানবীয় শক্তি কখনো কখনো সুযোগ দেয় পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠার। আবার কোনো প্রাণের শরীর নিথর হয় পৃথিবীর আলো দেখার কয়েক ঘন্টার মধ্যেই। তবে পরিচয় গোপনের শর্তে মাতোয়াইল শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এমন প্রাণের দেখভালের দায়িত্ব নিচ্ছে। রেজওয়ান বাঁধনের ছবিতে জানাবেন শারমিন পুতুল। নতুন প্রাণের চোখের মায়ের মুগ্ধতায় আচ্ছন্ন এই হাসপাতালের দায়িত্বরত সবাই, তাই আদর করে নাম রেখেছে মুগ্ধ। ওর জন্ম আজন্ম পাপ কিনা সেই প্রশ্ন করার মানুষ কই। কোনো এক নরপশু জন্মের পরেই মৃত্যু কামনা করে ওকে ফেলে গেছে সাইনবোর্ড এলাকার ময়লার ভাগাড়ে। শুরু হয় অতি মানবীয় শিশুটির জীবনযুদ্ধ। মৃত্যুকে চোখ রাঙানি দিয়ে বেঁচে যাওয়া শিশুটির স্থান হয় রাজধানীর মাতোয়াইল শিশু সদন হাসপাতালে। জীবনযুদ্ধের এমন গল্প শুধু মুগ্ধের নয়, কত শত অতি মানবীয় নবজাতকের যুদ্ধ জয়ের গল্প
পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত 6 বছরে 210 জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের 2024 সালের হিসেব অনুযায়ী সারা দেশে 12 মাসে মোট 94 জন নবজাতক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 64 জনের মৃত। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে দেশের 6টি ছোটমণি নিবাসে 2017 থেকে 2021 পর্যন্ত 4 বছরে 10,898 জন পরিত্যক্ত শিশু আশ্রয় পায়। পরিবার পাওয়া এমন একটি শিশুর পূর্বার গল্প করব আমরা। মায়ের কোলে পূর্বার হাসিতে হাসে পুরো পরিবার। তার নির্দোষ কান্না মায়ের জীবনের অর্থ পূর্ণ করে। শিশুটিকে জীবনে পেয়ে পূর্ণতা পেয়েছে পুরো পরিবারে। যে জন্মদাত্রী মা পূর্বাকে ফেলে গেছে তার প্রতি কৃতজ্ঞতার সুর এই মায়ের কণ্ঠে। আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে ওকে কল দেয়। ওর সাথে একদিন কথা না হইলে, মানে 2-3 বার কথা না হইলে ওনারা একদম অস্থির হয়ে যায়। ও এত ওয়েলকামড আমাদের ফ্যামিলিতে, ও এত প্রিসিয়াস আমাদের জন্য। প্রতিদিন আমরা ওর জন্যই ঘরে ফিরি। মানুষকে কি বলবো, হয়তো খুব অসহায় মুহূর্তে ওকে ফেলে যাইতে হয়েছে কাউকে, তাই আমি কোনো অভিযোগ করবো না, বরঞ্চ আমি থ্যাংক ইউই বলবো তাকে। আপনি ফেলে গেছেন বলে আমি একটা সন্তানের মা হয়েছি। অপ্রত্যাশিত এমন প্রাণীর আশ্রয়ের ভূমিকায় মাতোয়াইরের মাতৃসদন হাসপাতাল। 42 জন নবজাতককে উদ্ধারের গল্প শুনব এই হাসপাতালের কর্ণধারের কাছ থেকে। সামাজিক শুধু স্ট্যাটাস বজায় রাখার জন্য রাস্তাঘাটে যদি বাচ্চা ফেলে দিতে হয়, তারা যেন বাচ্চাটাকে ডাস্টবিনে, পুকুরে বা বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে তারা যেন সরাসরি আমাকে একটু ফোন দেন। বাংলাদেশে যেই প্রান্তে হোক না কেন, যত টাকা খরচ হোক, অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে লাগানোর পরে সমস্ত দায় দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব। পৃথিবীতে প্রতিটি শিশুরই জন্ম হয় নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু যখন সেই স্বপ্ন শুরু হয় রাস্তার ধারে একাকিত্ব কান্না নিয়ে, তখনই আমাদের সমাজের মানবিক মূল্যবোধ কতটা সংকটে তাই প্রকাশ পায়। এই শিশুরা শুধু পরিত্যক্তই নয়, মানবিকতারও উদাহরণ বটে। এই শিশুদের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব শুধু কারোর একার নয়, আপনার, আমার, রাষ্ট্রের, সবার। শারমিন পুতুল, এখন, ঢাকা। প্রতি বছর রমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে, কিন্তু এই বছর চিত্রটা একদম ভিন্ন। দাম বাড়ার বিপরীতে উল্টো কমে গেছে ছোলা, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম। আমদানি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা, যেদিকে শুল্ক কর কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় বাজারের এই চিত্র পাল্টেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। রমজানে দেশে 60,000 টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত 10 জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে 15%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেই রকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। রমজানে ছোলার চাহিদা 1 লাখ টন। এবছর গেল 1 মাসেই পণ্যটির আমদানি হয়েছে 93,000 টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি 10 থেকে 5 টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই। গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির 3 লাখ টন চাহিদার বিপরীতে গত 1 মাসে আমদানি 1,79,000 টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে 1 লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে
থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে 1,08,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে 62,000 টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে, এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%, ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার 365 জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে, সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না, যেটি আমরা বিগত দিনের দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বরিশালে অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। এদিকে প্রায় 6 বছর পর ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স নবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে এতে যানবাহনগুলোকে সুনির্দিষ্ট একটা নীতিমালার আওতায় আনা সম্ভব হবে, আর পাশাপাশি আদায় করা যাবে কোটি টাকার রাজস্ব। এবার লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে খুশি চালকরাও। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করে প্রায় 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গেল প্রায় 10 বছরে নগরীতে এই বাহনের সংখ্যা বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। দীর্ঘদিন ধরেই বরিশাল মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনায় চলছে অনিয়ম। ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইকের দাপটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তায় নামলেই নাকাল হতে হয় নগরবাসীকে। না আছে এদের কোনো লাইসেন্স সরকারি, না আছে কোনো প্রশিক্ষণ, না জানে এরা ট্রাফিক আইন, এই বিষয়ে তাদের ন্যূনতম ধারণা পর্যন্ত নাই। আমরা হাঁটা চলার গাড়ির উপর উঠে দেয়, এদিক দিয়ে উঠে দেয়, ওদিকে উঠে দেয়, এই বিভিন্ন আছে। এই বেশি আমাদের আসলে সাধারণ জনগণের জন্য একটু দুর্ভোগী হচ্ছে। বাচ্চারা পারাপার হওয়া, অনেকক্ষণ বসে থাকতে হয় আর এক পারে। আপনার দেখা যায় যে পার থেকে এই পার আসবে, তারা ভয়ে আসতে পারতেছে না। প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া দরকার, কিভাবে গাড়ি চললে ভালো হয়। আগে তো কিছু অটো আসলে এদিকে ঢুকতে দিত না, এখন তো অ্যাভেলেবেল ঢোকে। নগরী জুড়ে 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা চললেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত মাত্র 7,610টি। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি ব্যাটারি চালিত হলুদ ইজি বাইকের লাইসেন্সের নবায়নের কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এতে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে নীতিমালার আওতায় আনা যাবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসবো। এখন পর্যন্ত যেহেতু আমাদের যে 2,610 এর ভিতরে 1200 মতো আর কি হয়ে গেছে, পর্যায়ক্রমে যদি আস্তে আস্তে যদি বাড়ে, তখন আমরা হয়তো এরকম চিন্তা ভাবনা করবো যে সকালে অর্ধেক, বিকালে অর্ধেক। 2 বছরের বকেয়া ফি মওকুফ করে 4 বছরের জন্য 24,000 টাকায় লাইসেন্স নবায়নের সুযোগ পাওয়ায় খুশি চালকরাও। এতে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি আয়ও বাড়বে বলে মনে করেন তারা। একই সাথে নগরীর 4টি পয়েন্টে স্ট্যান্ড নির্মাণ ও সব রুটের ভাড়ার তালিকা প্রণয়নের দাবি শ্রমিক ইউনিয়নের। সিটি কর্পোরেশন থেকে যে 7,610টি লাইসেন্স দিয়েছে, আমরা সম্পূর্ণ লাইসেন্সের নবায়ন চাই এবং আমরা বৈধতা দিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমেই চলাচল করতে চাই। প্রশাসনের সাথে আমরা চাই সবসময়ের জন্য এটা সহযোগিতা করতে, যানজট নিরসন থাকবে, এটা আমরা কথা দিতে পারি। ভালো হবে, আমরা চলাইতে মজা পাবো, গাড়ি কিছু কমবে, গাড়ি কমবে, আমরা পয়সা কিছু চান আয় করতে পারবো। সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের এটা তাদের অনীহের জন্য এই যানজট তৈরি হইতেছে। আমরা তাদের কাছে বসতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই। এদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগও। নানা উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে নগরীর যানজট নিরসন হবে বলছে তারা। ওয়ার্কশপগুলো আমরা বন্ধ করে দিয়েছি, সেই ওয়ার্কশপে আর তৈরি হচ্ছে না, যার জন্য আমার যানজটটা একটু নিয়ন্ত্রণে হচ্ছে। প্লাস আমরা শহরের যে বাইরের যে গাড়িগুলো শহরে ঢুকতো, সেগুলো আমরা 3টা পয়েন্টে চেক পয়েন্ট, কালীজিরা, গড়িয়ারপাড় এবং হিরন পয়েন্টে
আমাদের চেকপোস্ট আছে, আমরা ঢুকতে দিচ্ছি না। বরিশাল সিটি কর্পোরেশনের বিগত 3 মেয়রের আমলে 7,610টি ইজি বাইকের টোকেন দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে 2,610টি ব্যাটারি চালিত ইজি বাইকের লাইসেন্স নবায়নের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। অমিত হাসান, এখন বরিশাল। ৬৬টি আখ মারাই মৌসুম পার করেছে জামালপুরের জিল বাংলা চিনিকল, আর এর মধ্যে 48 মৌসুমেই দেখেছেন লোকসান। মাথায় ৬৫৬ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে চলছে এই মৌসুমের মারাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে চিনিকলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তবে লভ্যাংশ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জামালপুর জিল বাংলা সুগার মিল। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে ১৯৫৮ সালে কারখানা সহ ১৫০ একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মিলটি। ১,০১৬ টন আখ মারাই এবং ১০,১৫০ টন চিনি উৎপাদনে সক্ষম এই মিলে প্রথম আখ মারাই কার্যক্রম শুরু হয় ১৯৫৮ থেকে ১৯৫৯ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখনো পর্যন্ত চিনিকলটি ৬৬ মৌসুমে আখমারাই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১৮টি মৌসুমে। আখ চাষিদের অভিযোগ, সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছরে বছর বাড়ছে লোকসানের পরিমাণ। তাদের দাবি, মিলের মূল্য নির্ধারণ, পরিশোধ জটিলতা এবং সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। এছাড়া সময় মতো আখ সরবরাহ করতে না পারায় খেতেই আখ শুকিয়ে যায় বলে জানান তারা। জিল বাংলায় এই আখের এই সমস্যা, এই পুঁজি, আর কোনো সমস্যা নাই। টাকা কম, এই কোন সেই কোন, আর কোনো সমস্যা নাই। এই পুঁজির সমস্যা, এলাকার সমস্যা মনে করেন মেলো মাঝে মাঝে চেনের সমস্যা হয়। এটাই এই ফসলটি ঘরে আসতে প্রায় 16 মাস থেকে 18 মাস সময় লেগে যায়। অন্যান্য ফসলের সঙ্গে তাল মিলিয়ে আখের মূল্য যেন আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৬ কোটি ৭৫,৭২,৩৬৫ টাকা। বৃহৎ এই ঋণের অর্ধেকের বেশি ব্যাংকের সুদ। বিশাল এই ঋণের চাপ নিয়েই ৬৭তম মারাই কার্যক্রম চালাচ্ছে মিলটি। এই চাকরি দিয়ে কোনো পোষায় না, সংসার পোষায় না। 200 টাকা বেতন, 10 বছর দেখুন তাই হয় না, চাকরি করতে আছে। গত বছর মাত্র 1.5 মাস চলছে মেল, এই বাতে একটু টার্গেট নিচে যে 3 মাস চালানো যাবে কিনা। যদি চিনির পাশাপাশি আমাদের মিল যদি বাই প্রোডাক্ট কোনো তৈরি করা হয়, তাহলে আশা করা যায় লাভমুখ পাওয়া যাবে। সবাইকে আহ্বান করব যে অন্যান্য চাষের পাশাপাশি আপনারা আখ চাষটা করুন, এই মিলটাকে আপনারা টিকে রাখুন। আর সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের 5 বছর মেয়াদী আমাদের রুটম্যাপ কার্যক্রম শুরু করেছেন। আশা করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই জিল বাংলা সুগার মিল নো প্রফিট নো লসে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। চীনের কলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন জামালপুর। শীত কমে আসায় বিভিন্ন জলাধারে কমেছে পানি, আর তাতে মাছ ধরা বেড়েছে জেলেদের জালে। ফলে বাজারে বেড়েছে মাছের সরবরাহ। বিভিন্ন জাতের মাছের দাম কেজিতে কমেছে 20 থেকে 35 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নগরীর খড়খড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে চাষের মাছ আর নদীর মাছ, এই মাছের দরদাম কেমন বাজারে জানাবেন, আর পাশাপাশি মাছের এই যে বাড়তি সরবরাহ সেটা আরো কতদিন স্থায়ী হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রাজশাহীর পুরো জেলা জুড়ে কিন্তু 52,000 পুকুর। সেখানে এখন শীতের এই শেষের ভাগে পুকুর পুষ্কুনিগুলো আসলে পানি কমে আসে, যার কারণে কিন্তু জেলেদের মাছ ধরতে সুবিধা হয় এবং প্রায় এই সময়টিতে মাছের সরবরাহ বেশি থাকে। একই সাথে আসলে নদীরও আসলে পানি শুকিয়ে যাওয়ার কারণে সেখান থেকেও মাছের সরবরাহটি বাড়তে থাকে। সুতরাং দুটি যে উৎস মাছের, সেই দুইটি উৎস থেকে আসলে বাজারে মাছের সরবরাহ বেশি থাকার কারণে আজকে আমরা রাজশাহীর খড়খড়ি বাজারে দেখেছি সকাল থেকেই হাট ডাকে সরগরম ছিল এখানকার হাটগুলো। এবং এখানে আজকে যেমন আসলে মাছের সরবরাহ হয়েছে, এখানকার যারা বিক্রেতা রয়েছেন, আড়তদাররা বলছেন, তারা বলছেন যে এর ফলে এই যে গেল কয়েকদিন থেকে আসলে মাছের সরবরাহ বেড়েছে, এটি প্রায় আসলে 10 থেকে 15 দিন এখন পর্যন্ত অব্যাহত থাকবে। এবং এই মাছটি আসলে রমজান উপলক্ষে অনেক সময় পুকুরে যারা চাষ করে থাকেন তারা রেখে থাকেন এবং সেটি রমজানের সময় আসলে আরও বেশি সরবরাহ বাড়বে বলে এখানকার আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। তো আজকের বাজারে আমরা যেটি আসলে দেখলাম যে বিশেষ করে রুই মাছ, যেটি আসলে ওজন ভেদে আসলে 290 টাকা থেকে
350 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। মৃগেল বিক্রি হচ্ছে 360 টাকা কেজি দরে এবং এছাড়া যে খোলসা পুঁটি সেগুলো 220 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাঙাশ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ সেটি কিন্তু ওজন ভেদে যেমন পার্থক্য আছে, একই সাথে গেল সপ্তাহের তুলনায় কিন্তু সেটি 20 থেকে 35 টাকা পর্যন্ত আসলে কমেছে বলছে ব্যবসায়ীরা। তো এই ক্ষেত্রে মাছের যে পরিমাণ সরবরাহ সেটি এখনো পর্যন্ত সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে অব্যাহত থাকবে এবং এই অব্যাহত সময় আসলে দামটি খানিকটা কমে আসবে। পরবর্তী সময় আসলে পানির পরিবর্তন এবং একই সাথে মাছ সংরক্ষণের জন্য খানিকটা দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানাচ্ছেন। এবং অনেকে আপনাকে বলে রাখি শেষ তথ্যটি, সেটি হচ্ছে যে রাজশাহীর এই খড়খড়ি বাজার থেকে কিন্তু তাজা মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে মাছের যে সরবরাহ এখন সেটি কিন্তু আসলে পুকুরিরা বাড়িয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে মাছের সবশেষ দরদাম জানাছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে শীতকালেই গ্রীষ্মকালীন কাঁঠাল চাষ করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ উদ্যোক্তা সজল আহমেদ। এর মধ্য দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরি হয়েছে জেলার অন্যান্য যুবকদের। আর এই থেকে উদ্বুদ্ধ হয়ে নতুন উদ্যোক্তারাও দেখছেন নতুন স্বপ্ন। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শীতকালেই গ্রীষ্মকালীন কাঁঠাল চাষ বেশ সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরের তরুণ উদ্যোক্তা সজল আহমেদ। 1.5 দশক আগে 7 বিঘা জমিতে শুরু করেন সমন্বিত চাষ। এক বাগানেই রোপণ করেন বরই ও পেয়ারার চারা। মাত্র কয়েক বছরের মধ্যেই মেলে সফলতা। 5 থেকে 6 কেজি ওজনের প্রতিটি কাঁঠাল পাইকারি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। অসময়ে পাকায় এই কাঁঠালের বেশ চাহিদা রয়েছে দেশ জুড়ে। এছাড়াও বাণিজ্যিকভাবে ইয়েলো মাল্টা, কমলা, পেয়ারা, স্ট্রবেরি সহ বিভিন্ন জাতের চাষ করছেন সজল। এর মধ্য দিয়ে গ্রামের যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেন তিনি। এখানে আমাদের অনেক কর্মসংস্থানের জায়গা হয়েছে। সজল সাহেব অনেক শ্রমিকদের কর্মসংস্থানের জায়গা করেছে। যেমন আমি দীর্ঘ 8 বছর যাবৎ তার প্রতিষ্ঠানে ম্যানেজারই করি। এই কাঁঠালগুলো হচ্ছে দেখছি খুবই সাইজ ভালো এবং এক এক কাঁঠাল মানে 6 থেকে 7 কেজি এরকম ওজন হবে। আবার কোন কোন কাঁঠাল 8 কেজি হয়ে যাবে। ঠিক আছে, এই সময় যে কাঁঠাল পাওয়া যায় মানে এটা মেনে নেওয়ার মতনই নাই। কাঁঠালগুলো অনেক ছোট গাছ, কাঁঠালগুলো অনেক এক এক গাছে অনেকই কাঁঠাল। আমি অনেক দূরে থেকে এসে আমার বন্ধু বান্ধবকেও বলবো যে এখানে আসতে, এসে তারা এখান থেকে দেখে যাবে। শুধু কাঁঠাল নয়, তার বাগানে মালটারও চাহিদা রয়েছে বেশ। গাছের থোকায় থোকায় এসব মালটার বাগান দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। কেউ বা ছবি তোলায় ব্যস্ত, কেউ আবার স্বাদ নিচ্ছেন নানা জাতের ফলের। প্রচুর গাছে মালটা, গাছ ভর্তি মালটা, এবং সজল ভাই খাওয়াই দেখালো। এবং এরকম মিষ্টি মালটা আমি কখনো কিনে খাইনি বাজারে। দেখতে এসেছি, দেখে আমরা ভালো লাগলো, করবো আর কি। সজলের দাবি উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় সমন্বিত বাগান গড়ে তোলেন তিনি। সরকারিভাবে সহযোগিতা পেলে বড় পরিসরে এসব ফলের চারা দেশের নানা স্থানে পাঠাতে চান এই উদ্যোক্তা। অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মাল্টা এখন জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশে কোথাও কোনো মাল্টা থাকে না, আর বাংলাদেশ সর্বপ্রথম হলুদ মাল্টা বাগান এটা খুবই লাভজনক। এটা এখন পাইকারি 200 টাকা কেজি বিক্রি করা যাচ্ছে, আর আমাদের বাগানে যা ফল আছে এখনো 40 থেকে 50 লক্ষ টাকার ফল বিক্রি করা যাবে। কৃষি সম্প্রসারণ বলছে বাজারে 12 মাসির কাঁঠাল ও মালটার চাহিদা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাথে কাজ করছে যে এই কৃষকদেরকে বিভিন্ন মোটিভেশন ট্যুরে সেখানে নিয়ে যাওয়া এবং তাদের মধ্যে এই সম্পর্কিত ধারণা তৈরি করে দেওয়া, যাতে করে তারা এই বিষয়ে উদ্বুদ্ধ হয় এবং এটি বিস্তৃতি লাভ করতে সহজ হয়। প্রতি বছর সমন্বিত বাগানে 80 থেকে 90 লাখ টাকার চারা ও ফল বিক্রি করেন এই তরুণ উদ্যোক্তা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। গাজা পুনর্গঠন নয় বরং যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার প্যারামিটার নতুন করে নির্ধারণ করাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এমনকি ইসরায়েলি গণমাধ্যমের দাবি গাজাবাসীকে অন্যত্র সরানোর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হবে না, এমনকি অস্থিতিশীল হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আর মার্কিন বিশ্লেষকরা বলছেন যা কেউ কখনো কল্পনা করতে পারে না এমন সমাধানের পথ বাতলে দিয়ে সবসময় খবরের শিরোনাম হতে চান
নয়া মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। আক্ষরিক অর্থে না হলেও গেল মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে পরপর দুটি বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ঘোষণা দিয়েছেন গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। প্রস্তাব দিয়েছেন গাজার বাসিন্দাদের অন্য দেশের ভূখণ্ডে সরিয়ে নেয়ারও। ট্রাম্পের এমন প্রস্তাব বাস্তবায়ন হলে ভেস্তে যাবে ফিলিস্তিনিদের স্বাধীন হওয়ার স্বপ্ন, বন্ধ হয়ে যাবে দ্বিরাষ্ট্র সমাধানের পথও। যদিও সৌদি আরব, রাশিয়া, চীন, তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া এমনকি খোদ যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটরও সম্মত নন ট্রাম্পের প্রস্তাবে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পাশাপাশি ক্ষুব্ধ ফিলিস্তিনের স্বাধীনতাকামী অসংখ্য দেশি বিদেশি সংগঠন। ক্ষমতায় বসার প্রথম দিন থেকে ঝড়ের গতিতে নির্বাহী আদেশের স্বাক্ষর থেকে শুরু করে প্রতিদিনই কোনো না কোনো মন্তব্য করে নাটকীয়তার জন্ম দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করেন, গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে উপত্যকাটি দখলে নিয়ে বাসিন্দাদের পুনর্বাসনের যে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, তা সেই নাটকেরই একটি অংশ। Shock the system, but it's also, more importantly, totally consistent with American policy, but really the last century of British and then American imperial and hegemonic control policies in the Middle East. যদিও ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার অন্য অর্থ আছে বলে দাবি করছেন মার্কিন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতেও ট্রাম্প আলোচনার প্যারামিটার নতুন করে নির্ধারণ করতে একই ধরনের চাল চেলেছেন। হামাস ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে, সেখানে নিজের আধিপত্য ও নিয়ন্ত্রণ বাড়াবেন বলেই গাজা পুনর্গঠনের নামে এক প্রকার হুমকি দিচ্ছেন ট্রাম্প। This is how Donald Trump does it. He resets the negotiating parameters to suit himself. He wants everyone to be unsure of what he's going to say next. He wants to throw in things that no one expected to reframe the discussion and likely end up back somewhere where he originally wanted. এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আমলে নেওয়া উচিত। যদিও খোদ ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নিতে ট্রাম্প যে প্রস্তাব করেছেন তা বাস্তবসম্মত নয়। তবে টাইমস অব ইসরায়েল বলছে, নয়া মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের খুব কাছাকাছি বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ অন্তত ৭টি বুথ ফেরত জরিপ বলছে, ৭০ আসনের মধ্যে ৪১টি আসনে জয় পেতে পারে ভারতীয় জনতা পার্টি। আর গেল ৩ নির্বাচনের দাপট ধরে রাখা আম আদমি পার্টিকে সন্তুষ্ট থাকতে হবে ২৮টি আসন নিয়ে। হঠাৎ কেন জরিপে এগিয়ে বিজেপি, কিংবা কি কারণে ঘুরে যেতে পারে নির্বাচনের ফলাফল, জানাবেন সতীর্থ কর্মকার। ডিভি রিসার্চ, চাণক্য স্ট্র্যাটেজিস, জেভিসি, পোল ডায়েরি, পিপলস ইনসাইট, পিমার্ক কিংবা পিপলস পোলের মতো 7টি নির্ভরযোগ্য সূত্রের বুথ ফেরত জরিপ বলছে, ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের ৭০টি আসনের ৪০টিতে জয় পেতে যাচ্ছে বিজেপি। যদিও এসব বুথ ফেরত জরিপের তথ্য একাধিকবার ভুল প্রমাণ হতেও দেখা গেছে। ১০০ কোটিরও বেশি মানুষের চোখ ছিল এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়েছেন ৬৯৯ প্রার্থী। ১৪,০০০-এরও বেশি পোলিং স্টেশনে ভোট দিয়েছেন ১.৫ কোটিরও বেশি ভোটার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫৮%। ২০২০-এর বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ৬২টি আসনের বিপরীতে মাত্র ৮টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। অথচ এবারের এক্সিট পোলে দেখানো হচ্ছে ৩০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনাই নেই দিল্লির ক্ষমতাসীন আম আদমির। বুথ ফেরত এই জরিপে বিজেপির জয় জয়কারের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে গেল ১০ বছরে একাধিক সংবাদ সম্মেলনে যমুনা নদীর দূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনী ইশতেহারেও এর উল্লেখ ছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, যমুনা নদীর দূষণ বন্ধ ছাড়াও দিল্লির পয় নিষ্কাশনের দায়িত্ব নেয়ার পরেও ২ মেয়াদে তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় জনপ্রিয়তা হারিয়েছে আম আদমি পার্টি। প্রশ্ন উঠেছে কেজরিওয়ালের সত্যবাদিতা নিয়েও।
দুর্নীতি বিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর মদ বিক্রির লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগে কেজরিওয়াল সহ আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। নির্বাচনের সুবিধা পেতে কেজরিওয়ালের বিরুদ্ধে এই দুর্নীতিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। বুথ ফেরত জরিপে সেই আভাসই দেখা যাচ্ছে, এমন দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এছাড়া ভারতের দিল্লি একমাত্র রাজ্য যেখানে মধ্যবিত্ত শ্রেণীর ভোট গুরুত্ব পায় সবচেয়ে বেশি। মধ্যবিত্ত শ্রেণীর এই 67% ভোটার মূলত বিজেপি ও মোদি ম্যাজিকে মজেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। ফলে এই বিশাল ভোট ব্যাংকই আম আদমি পার্টির জন্য কাল হয়ে আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দর্শক, শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর, আগুন গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের বাড়ি। স্বৈরাচারের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। খুলনা, বরিশালে শেখ হাসিনার স্বজনদের বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। অপ্রত্যাশিত প্রাণেরও অধিকার আছে পৃথিবীর আলো বাতাসে, দেখভালের দায়িত্ব নিচ্ছে মাতোয়াইল শিশু হাসপাতাল। এবং রোজার আগে অপ্রত্যাশিতভাবে খাতুনগঞ্জে কমছে ছোলা, চিনি, খেজুরের দাম। শুল্ক কমানো সহ সরকারের নানা পদক্ষেপের প্রভাব বাজারে। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।